সিনিয়র আইএস মনোজ আগরওয়ালের সঙ্গে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য, দাবি জানানোর জন্য এবং আমাদের কিছু কোয়েরি ছিল সেটা জানার জন্য। প্রথমত আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এসআইআর সংক্রান্ত অনেকগুলি নির্দেশনামা দিয়েছেন এবং আজকেও কিছু নির্দেশ বা কিছু অর্ডারের মডিফিকেশন ইত্যাদি করেছেন। সেক্ষেত্রে আমরা এই সুপ্রিম কোর্টের পার্টটাতে এখানে যেতে চাই না। এ সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমরা নিশ্চয়ই উত্তর দেব যে আমরা কি চোখে সুপ্রিম কোর্টের আজকের যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ভাবছি বা দেখছি। আমরা সাধারণভাবে যেটা বলতে এখানে এসেছি, আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, সেটা আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সে অডিওটা পৌঁছে দিয়েছি। আমার মনে হয় না আর নতুন করে ওই অডিওটা শোনানোর জন্য, আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং মাননীয় শিশিরদা মিডিয়া গ্রুপে দরকার হলে দিয়ে দিচ্ছেন অডিওটা, আপনারা ওখান থেকে সম্পূর্ণ অডিওটা নিয়ে নেবেন। আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। দ্বিতীয়, আমরা বলেছি যে সুপার টাইম যেসব অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হয়ে বসে আছেন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আয়েশা রানী, আমাদের কলকাতার ক্ষেত্রে, এর বাইরেও আরো কয়েকজন রয়েছেন যারা সুপার টাইম হয়ে বসে আছেন, ডিএম নর্থ 24 পরগনা, এদের নির্বাচন ঘোষণার আগে বা নির্বাচন ঘোষণার সাথে সাথে, এমসিসি চালু হওয়ার সাথে সাথে এদেরকে ডিইও থেকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়, আমরা বলেছি যে বিষয়ে যে ইআরও 294টা বিধানসভা কেন্দ্রে যারা ইআরও আছেন, তাদের মধ্যে 225 জন ইআরও আছেন যারা ইলেকশন কমিশনের রুলস ভায়োলেশন করে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ এসডিও সমমর্যাদার অথবা আইএস, মূলত এসডিও সমমর্যাদার অ্যাজ পার ক্যাডার রুলস, সেই 225টা বিধানসভা কেন্দ্রে যেখানে অন্যভাবে ইআরও রাখা হয়েছে, সেই ইআরওর তালিকা নমিনেশন ফাইলিং এর আগে চেঞ্জ করতে হবে। কারণ নমিনেশন ফাইলিং শুরু হয়ে গেলে ইআরও আর চেঞ্জ হয় না, তারা কাউন্টিং পর্যন্ত দায়িত্ব থাকেন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, ডিক্লারেশন অফ দি রেজাল্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দি সার্টিফিকেট। এই বিষয়গুলোর উপরে আমরা বলেছি, এই বিষয়গুলো হচ্ছে জেনারেল বিষয়। এর সঙ্গে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে হস্তক্ষেপ বা রায় বা মন্তব্য বা অ্যাডভাইস বা অবজারভেশনের কোনো সম্পর্ক নেই। এটা ইলেকশন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে, এই জায়গাটা আমরা বলেছি। এরপরে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা
কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন যে মনোজ পন্থকে কেন গ্রেপ্তার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসিকে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। এই বিষয়ে আমরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছি, কারণ সুপ্রিম কোর্ট কাদের নিয়ে অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমগ্র প্রক্রিয়াটি স্টেট লেভেলে করবেন তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কোনো রিটায়ার্ড লোক বা এইরকম কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের অ্যাডভাইসার কাম এমপ্লয়ি থাকতে পারেন না, কারণ আজকে মনোজ পন্থের কোনো লোকাস স্ট্যান্ডি সে অর্থে সরকারের নেই। এইটা আমরা গুরুতর অভিযোগের মধ্যে এইটা এনেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা যদি গ্রহণ না করেন আমরাও সিইসির দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজন হলে আমরা এটা নিয়েও উচ্চতর আদালতে দৃষ্টি আকর্ষণ করব। আমরা অ্যাকশনের অপেক্ষায় আছি। সিও এখানে অ্যাকশন নিতে পারবেন না, কিন্তু থ্রু সিইসি এইটা পয়েন্ট আউট করার দরকার রয়েছে। যারা জুডিশিয়ারির পক্ষ থেকে বা হায়ার জুডিশিয়ারির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং যত্নবান হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আজকে আদালতে এত বোমাতঙ্ক, আজকে হুমকি ইমেল, সেখানে আপনারা কি বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে কি কোনো রকম ভাবে পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ নয়। পুলিশ যা যা প্রত্যেক দিন করছে তার খণ্ডচিত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গোটা রাজ্যে 163 ধারা আছে। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। তাই এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং ভাগড়ে, শীতলকুচি সিতাইতে, বসিরহাটে সন্দেশখালিতে কি অবস্থা সহজেই অনুমেয়। তাহলে এই পরিস্থিতিতে কি বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? করানোর চেষ্টা করতে হবে। বিজেপি তো লড়ছে, বিজেপি তো অন্য লোকেদের মতো হাল ছেড়ে দিয়ে, মাঠ ছেড়ে দিয়ে যায়নি। আমরা এদেরকে সরাবই। এর থেকেও খারাপ অবস্থা একটা সময় উত্তরপ্রদেশ, বিহারে ছিল, তার পরিবর্তন হয়েছে, সময় লেগেছে। এখানেও নরেন্দ্র মোদীজি বলে গেছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে, বিহারে ছিল জঙ্গলরাজ, এখানে চলছে মহাজঙ্গল। আজকের ভিডিও এ পর্যন্ত। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ডিকোড নিউজ বাংলায় চোখ রাখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।